আমাদের ওই ডেস্টিনেশন ওয়েডিং এর মতো একটা ডেস্টিনেশন মনিটরিং হলো যে সিবিআই কিছু বন্ধ খাম হাতে দেবে বলে সেখানে বোধহয় 100 200 উকিল সেখানে বসে কিছু অসংলগ্ন কথাবার্তা বলতো। আমরা ছাত্র অবস্থায় এবং বর্তমানেও কিছু ডিবেটিং করে অভ্যস্ত। এরকম নিম্নমানের ডিপোজিশন আমরা উভয় পক্ষের থেকে খুব কম শুনেছি। ইট ওয়াজ আ টোটাল ওয়েস্ট অফ টাইম। আমরা যে বিচার 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 চাইছি, এই বিচার তো আকাশের দৈববাণীর মতো আমাদের কাছে আসবে না। এই বিচার নির্ভর করবে যে কাস্টোডিয়াল লোকেরা কি বলছে তার উপর। সুপ্রিম কোর্ট কথাটা আমি আরেকবার শুনলেন, আমার মনে হয় দুদিন বাদে আমার গায়ে র্যাশ বেরোতে শুরু করবে। আমাদের চন্দ্রচূড় বাবু অবসর নিয়ে চলে গেছেন, ভালো হয়েছে। তা না হলে আমি বলতাম ওনাকে আমাকে অ্যালেগ্রা ফ্যালেগ্রা ধরনের কয়েকটা ট্যাবলেট যদি উনি পাঠিয়ে দিতে পারতেন। আর দুবার আমাকে সুপ্রিম কোর্ট কথাটা বললে সত্যি আমার গায়ে ফুসকুড়ি বেরোতে শুরু করবে। সুপ্রিম কোর্টের কোনো শোনা একেবারে অন্তঃসার শূন্য ব্যাপারগুলো হয়েছে। দেখো, আমরা প্রথমত সেই সময়টাতে হয়তো সরজমিনে ছিলাম না। তোমরা যেভাবে ঘটনাগুলোকে বলছো সেটা শুনতে যতটা রোমহর্ষক ততটাই দুঃখজনক। তো এখানে একটা দুটো পয়েন্ট প্রথমে আমি হয়তো বলবো যে এই ঘটনার প্রথম কথা বলি যে আমাদের মতো যারা গোবেচারা বাঙালিরা আছে, তো আমরা এই অর্ধভুক্ত গোবেচারা বাঙালির দলেরা এই 9ই অগাস্টের এই বজ্রাঘাত থেকে আমরা এখনো হয়তো একেবারে কিছুটা কিছুটা দুঃখিত, অনেকটাই বিভ্রান্ত, অনেকটাই বিধ্বস্ত। কিন্তু তার মধ্যে অন্তত আমরা অনেক বেশি বিধ্বস্ত হয়েছি যখন সুপ্রিম কোর্ট এবং সদ্য অবসরপ্রাপ্ত আমাদের চন্দ্রচূড় মহাশয়, যেখানে আমরা আশা করেছিলাম যে আমাদের দেশের একজন অভিভাবক হিসেবে যখন আমাদের কলকাতা হাইকোর্ট এই মামলাটাকে হাতে নিলেন, তখন আমাদের জুডিশিয়ারি সর্বতোভাবে কলকাতার হাইকোর্টটাকে শক্ত করবে, সেইটা না করে আমাদের চন্দ্রচূড় মহোদয় কেন যে এই কেসটাকে সুপ্রিম কোর্টে নিয়ে গেছিলেন সেটা ধীরে ধীরে পরিষ্কার হলো। সুপ্রিম কোর্টে তিনি নিয়ে গেছিলেন যাতে এই পরিস্থিতির উত্তাপটা, হ্যাঁ, এটা হচ্ছে ওই তোমার গ্যাস লাইটার দিয়ে তোমার ওই গ্যাসের আভেন জ্বালানোর মতো, যাতে আগুনের আঁচ কতটা বাড়ছে কমছে, এই আগুনের আঁচটা কন্ট্রোলটা উনি নিজের হাতে নিতে পারেন। আর অবসরের আগে যদি একটা হই হট্টগোল হয়, প্রচুর কাভারেজ হয়, অনেক লোকে দেখেন সেখানে মন্দ কি, এরকম একটা ভাবে। কিন্তু সুপ্রিম কোর্টের এই শুনানিটা হয়নি সুপ্রিম কোর্টে। কেন আমরা সবাই ওখানে গল্পগুজব হয়েছে, সুপ্রিম কোর্টের এই কেসটাকে নিয়ে শুনানি করার বিন্দুমাত্র কোনো এখতিয়ার নেই। যে মুহূর্তে সিবিআইকে ইনভেস্টিগেশন দেওয়া হয়েছে, এর যাবতীয় শুনানি হবে আমাদের ক্রিমিনাল কোর্টে, সিবিআই কোর্টে হবে। সুপ্রিম কোর্ট কলকাতা কোর্টের হাত থেকে মনিটরিং এর দায়িত্বটা নিয়েছে। এই পৃথিবীতে এই প্রথম যে একটা বন্ধ খাম দিতে হবে, এবং এই বন্ধ খাম দেওয়ার মতো এখন যেমন খুব প্রচুর দেখো না টাকা পয়সা খরচা করে ডেস্টিনেশন ওয়েডিং হয়, যে লোকে বিয়ে করছে, কেউ গোয়াতে গিয়ে বিয়ে করছে, আরো পয়সা থাকলে জয়পুরে গিয়ে বিয়ে করে, আরো পয়সা থাকলে ইটালিতে গিয়ে বিয়ে করে। তো এটা আমাদের ওই ডেস্টিনেশন ওয়েডিং এর মতো একটা ডেস্টিনেশন মনিটরিং হলো যে সিবিআই কিছু বন্ধ খাম হাতে দেবে বলে সেখানে বোধহয় 100 200 উকিল সেখানে বসে কিছু অসংলগ্ন কথাবার্তা বলতো। আমরা ছাত্র অবস্থায় এবং বর্তমানেও কিছু ডিবেটিং করে অভ্যস্ত। এরকম নিম্নমানের ডিপোজিশন আমরা উভয় পক্ষের থেকে খুব কম শুনেছি। ইট ওয়াজ আ টোটাল ওয়েস্ট অফ টাইম। আর সাধারণ মানুষ যারা একদিকে প্যানিক করছে এরকম একটা ঘটনা দেখে, যাদের রাতের ঘুম উড়ে গেছে, যারা একটা 31 বছরের মেয়ে ওরকম অসহায় ভাবে, যে মেয়েটি মারা গেছে তার জন্য তাদের মনে যে দুঃখ বা ক্ষোভ, সেই অসহায় মানুষগুলো মনে করছে, সাধারণ মানুষ মনে করছে যে দেশের সর্বোচ্চ আদালতে একটা শুনানি হচ্ছে। তো সুতরাং আমারও এই মোটা বুদ্ধিতে বুঝতে কয়েকটা দিন সময় লেগেছিল। ওখানে শুনানির তালবস্যা তো ছিল না, তদ্দেশ এমনিতেও নেই।
এবার দ্বিতীয় কথাটা আমি তোমাকে আসি, তুমি যেটা আজকে সঞ্জয় রায়ের কথাটা বললে, দেখো সঞ্জয় রায় এখন হি ইজ ইন এ ডেসপারেট সিচুয়েশন। কারণ সঞ্জয় রায়ের সামনে বেচারার ভবিষ্যৎ বলতে ও বোধহয় ফাঁসির ফাঁসটা চোখের সামনে দেখতেই পাচ্ছে। এখন সঞ্জয় রায়ের পক্ষে সে যদি একটা ফ্রাস্ট্রেশনে বিভিন্ন লোকের নাম নিয়ে বলে আমাকে ফাঁসিয়েছে, সেটা হয়তো তার একটা, জানি না তার মধ্যে অনুশোচনা আছে কিনা, তার মধ্যে হয়তো একটা ট্রিমেন্ডাস ফ্রাস্ট্রেশন থাকবে। কিন্তু সঞ্জয় রায়ের জায়গায় যে বা যারা থাকবে তাদের তো আজকে বলতে হবে যে তারা তো সেই কুক্ষিগত গ্রুপের মধ্যে তারা ছিল। ওই প্রতিটা সরকারি হাসপাতালের ওয়ার্ডের মধ্যে কিছু মোটামুটি অন্দরমহলের লোকজন যাদের ফোড়ে বলবে তারা যাতায়াত করে, তাদের ডাক্তারদের সঙ্গে যোগাযোগ আছে, পুলিশদের সঙ্গে যোগাযোগ আছে, তারা আসা যাওয়া করে, একেবারে একেবারে সাবলীলভাবে আসছে যাচ্ছে। তো হি ওয়াজ ওয়ান অফ দেম। তো তারও তো একটা আন্দাজ আছে যে সে না থাকলে কে তাকে ডেকেছিল, কি করেছিল। সুতরাং তার এই যে এক্সপ্রেশন অফ ফ্রাস্ট্রেশন, তার সঙ্গে এটাও তো ইম্পর্টেন্ট যে সে অ্যাকচুয়ালি এতদিন কাস্টাডিতে থেকে কি বলেছে, সে এক্স্যাক্টলি সিবিআইকে কি বলেছে সেটা ইম্পর্টেন্ট। এবং সেই জিনিসটা সমানভাবে ইম্পর্টেন্ট হচ্ছে আরজি করের সেই ওয়ার্ডের, সেই ডিপার্টমেন্টের, সেই চৌহদ্দির মধ্যে যারা যাতায়াত করেন, যারা ছিলেন, সেই শিফটে ছিলেন, আগের শিফটে ছিলেন, পরের শিফটে এসেছিলেন, তাদের প্রতিটা কথাবার্তা এবং প্রতিটা সাক্ষ্যের প্রতিটা শব্দের উপরে নির্ভর করে আছে আমরা যে বিচার 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 চাইছি। এই বিচার তো আকাশের দৈববাণীর মতো আমাদের কাছে আসবে না। এই বিচার নির্ভর করবে যে কাস্টোডিয়াল লোকেরা কি বলছে তার উপর, এবং এই বিচারটা নির্ভর করবে আরজি করের সেই চৌহদ্দির মধ্যে যারা ছিলেন তাদের ডিপোজিশনের উপর। এবং আমরা সবাই চাইব যে নিশ্চয়ই এই যে সিবিআই কে বিভিন্ন সময় বলা হয় যে সিবিআই টিকি বাঁধা আছে বিভিন্ন রকম পলিটিক্যাল ইনফ্লুয়েন্সের ওপর, যে পলিটিক্যাল ইনফ্লুয়েন্সের থেকে নিজেরা গা বাঁচিয়ে সিবিআই যে সার্কামস্ট্যান্সিয়াল এবং উইটনেস বেসড এভিডেন্স পাচ্ছেন তার উপর সিবিআই আজকে একটা 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 উচিত সিদ্ধান্তে আসবে। স্যার, এত আন্দোলন, রাজ্য জুড়ে এত আন্দোলন, আমরণ অনশন করলেন চিকিৎসকরা, আর্যিকর কাণ্ডের ভবিষ্যৎ কি? কারণ নির্যাতিতার বাবার বক্তব্য, তিনি মন থেকে যথেষ্ট হতাশ হয়েছেন। সুপ্রিম কোর্টের শতপ্রণোদিত হয়ে আর্যিকর ধর্ষণ এবং খুনের সুমোটো মামলা নিল তিনি, বলছেন অথচ দেখো বাবা মায়ের একটি সন্তান, একটি অল্প বয়সী মেয়ে এইভাবে এইভাবে মারা যাওয়া, সাচ এ প্রমিসিং ডক্টর, তার এত বড় একটা প্রমিসিং কেরিয়ার, এটার পরেও যে একজন বাবা মা যে প্রচন্ড সাহস নিয়ে তারা কথাবার্তা বলছেন, অনেক রকম চ্যালেঞ্জকে অতিক্রম করে তারা বিভিন্ন সময় মানুষের সামনে এসে দাঁড়িয়েছেন। সত্যি কথা বলতে তাদের সেই মরাল কারেজকে কুর্নিশ করা ছাড়া, অ্যাপ্রিসিয়েট করা ছাড়া, আমাদের আমাদের আর কি এক্সপ্রেশন থাকতে পারে। তুমি একটা কথা চিন্তা করে দেখবে যে গত 2 বছরের মধ্যে, জানো তো, একবার একবার কম বেশি প্রায় 30,000 জুনিয়র ডাক্তার যারা ওয়ার্কিং ডাক্তার আমাদের মতো, ইংল্যান্ডের হেলথ সার্ভিসে সারা হই হই করে প্রায় 6 মাস ধরে দফায় 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 ন্যাশনাল হেলথ সার্ভিসে স্ট্রাইক করেছিল। যে ন্যাশনাল হেলথ সার্ভিস 6.5 কোটি 7 কোটি লোকের, ইংল্যান্ডের দ্বিতীয় কোনো হেলথ সার্ভিস নেই, তাকে একেবারে সেই রেলের চাকা রোখন মতো তারা স্তব্ধ করে দিয়েছিল। কিন্তু সেই মুভমেন্টগুলো কেন হয়েছিল? সেই মুভমেন্টগুলো হয়েছিল তারা মাইনে বাড়াতে বলছিল, ক ঘন্টা কাজ করবে সেই নিয়ে বলছিল, অর্থাৎ ডাক্তারদের পার্সোনাল প্রফেশনাল গেইনের জন্য বলছিল। তার কমাস যেতে না যেতে একটা বিরাট আন্দোলন হয়েছিল তোমার ইউএসএতে, স্যান ডিয়েগোতে খুব সম্ভব। সেখানেও প্রায় 1 লক্ষ হেলথ কেয়ার ওয়ার্কার্সরা একেবারে দাপিয়ে বেরিয়েছিল, বেশ কয়েক দফায় ধর্ম। আবার একই ব্যাপার কেন করেছিল? নিজেদের টাকা পয়সা, নিজেদের অ্যালাওয়েন্স, নিজেদের বেনিফিটের জন্য। কিন্তু এখানে জুনিয়র ডাক্তাররা তারা যে প্রতিবাদ করলো সেটা হচ্ছে তাদের একজন কলিগ, একজন সহকর্মীর ওপর যে একটা নৃশংস অন্যায় হয়েছে তার প্রতিবাদে।
এবং তার সঙ্গে তারা বলল যে দেখো বাবা, আমাদের এই স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে আমাদের তো এখানে যথেষ্ট স্বাস্থ্য ব্যবস্থাকে চালাবার লোকজন আছে, আমাদের আমাদের মন্ত্রক আছে, স্বাস্থ্য মন্ত্রক আছে, স্বাস্থ্য ভবন আছে, কিন্তু এত বাইরের লোক কেন এই সিস্টেমের? কেউ কেউ আমাদের একেবারে ক্ষমতার কাছাকাছি থাকেন এবং তারা এক একজন নিজেদের ওই রাজার চাইতে রাজার শালার ক্ষমতা বেশি, এই রকম একটা ভাব করে তারা একটা সামন্তলাল প্যারালাল, তারা একটা নন কনস্টিটিউশনাল প্যারালাল সিস্টেম চালিয়ে নিজেদের ছোট ছোট গ্রুপ, বেশ কিছু কুক্ষিগত লোকজন পুষে মাফিয়া করে একদিকে স্বাস্থ্যমন্ত্রককে বুড়ো আঙুল দেখিয়ে তারা একটা প্যারালাল হেলথ কেয়ার সিস্টেম চালাচ্ছে এবং তার যে নৈরাজ্যটা, এই নৈরাজ্যর সঙ্গে তারা ইনসিডেন্টটাকে লিঙ্ক করলো। সুতরাং আমাদের বুঝতে হবে যে আমাদের জুনিয়র ডাক্তাররা একদিকে এই মেয়েটির মৃত্যুর প্রতিবাদ, অন্যায়ের প্রতিবাদ, এবং তার সঙ্গে তারা রাস্তায় নেমেছিল আজকে কিভাবে আমরা এই রাজ্যের 10 কোটি মানুষের পাশে দাঁড়ানো যে স্বাস্থ্য ব্যবস্থা সেটাকে খানিকটা পরিচ্ছন্ন করতে পারি, সেটাকে খানিকটা লজিক্যাল করতে পারি। কিন্তু এই মুভমেন্ট নিয়ে আমার এই যে সময়টা গেল এবং প্রায় 3 মাস ধরে যে যে নানান রকম ফেজের মধ্যে দিয়ে মুভমেন্টটা গেল, সেখানে আমার মনে হয় এদের যে সাহস, এদের যে উদ্দেশ্য, এদের যে নৈতিকতা, এগুলো নিয়ে কারোর মধ্যে, অন্তত আমার মধ্যে কোনো প্রশ্ন নেই। কিন্তু আমার মধ্যে কয়েকটা প্রশ্ন যেখানে আছে, সেটা আজকে যারা এই মুভমেন্টটার পুরো ভাগে আছে তাদের আমার বলার হচ্ছে যে তোমরা যেরকম নিঃস্বার্থভাবে এই মুভমেন্টটা করছো, তোমাদের এই মুভমেন্টের মধ্যে একটা একাডেমিক দিক আছে। এই পুরো ব্যাপারটাকে আমরা যদি কেবলই একটা জুনিয়র ডাক্তারদের বলে জিনিসটাকে করি, জুনিয়র মানে তোমরা কম নও, তোমরা খাটো নও, কিন্তু তোমাদের সঙ্গে সঙ্গে তোমাদের সিনিয়র সতীর্থদেরও কিন্তু তোমাদের এই মুভমেন্টের পুরো ভাগে আনাটা খুব প্রয়োজন। তাদের মধ্যে এমন লোকেদের আসতে হবে যারা মেডিকেল এডুকেশনের সঙ্গে যুক্ত, সিনিয়র কলিগদের এমন লোককে আসতে হবে যারা একেবারে, তোমরা যখন ধর্মঘটে ছিলে যে সিনিয়র ডাক্তাররা আপ্রাণ পরিশ্রম করে সেই সময়গুলোতে হাসপাতালগুলোকে চালিয়েছে, তাদেরও এক দুজনকে দরকার। কারণ দিস ইজ আ ভেরি সিরিয়াস ডিসকাশন। এটা আমাদের কলেজের মধ্যে দুর্নীতির কথা বলছে, এটা আমাদের বিভিন্ন বিভিন্ন চাকরি, অ্যাপয়েন্টমেন্ট, ট্রান্সফার, ওষুধপত্র কেনা, ড্রাগ প্রকিউরমেন্ট, পোস্টমর্টম করা, প্রতিটা ক্ষেত্রে দুর্নীতির কথা বলছে। তো এমন নয় যে তোমরা এই জিনিসটা বোঝো না বা এটা তোমাদের বুদ্ধিশুদ্ধির বাইরে, কিন্তু জীবনে একটা অদ্ভুত ব্যাপার আছে, সেটাকে বলে অভিজ্ঞতা। টাইম গিভস এক্সপিরিয়েন্স। সুতরাং তোমাদের এই জিনিসটাকে আরো সেটাকে, যেটাকে আমরা ক্রেডিবিলিটি বলি, তার যে ওজন বলি, তার যে স্পেসিফিক গ্র্যাভিটি, এইটাকে বাড়ানোর জন্য, এবং মানুষকে তো দেখতে হবে যে এই ছেলেরা তো আমাদের সমস্ত কটা ইস্যুকে নিয়ে তারা কথা বলছে, যেটা ইংল্যান্ডের ডাক্তাররা বলেনি, আমেরিকার ডাক্তাররা বলেনি, তোমরা বলছো। কিন্তু তোমাদের এই মুভমেন্টের মধ্যে আমরা কেউ নই, আমরা অনেক দূরের লোক। আজকে পশ্চিমবঙ্গের বেসরকারি ডাক্তাররা হচ্ছে খানিকটা, পশ্চিমবঙ্গের তো এখনো সেই কিছুটা অনেকটাই সেই একটা আমরা পেরিফেরাল লোক। তোমাদের যদি একটা কথা বলতে হয় যে স্টেট মেডিকেল সার্ভিসের মধ্যে থেকে তোমরা একাডেমিক ক্লিনিক্যাল ফ্যাকাল্টির সিনিয়র কলিগদের সামনে নাও, তোমাদের সঙ্গে পুরো ভাগে তাদের নিয়ে এসো, এইটা 1 নম্বর কথা। এবং 2 নম্বর কথা আমাদের যেটা বুঝতে হবে যে এই পরপর আমরা যে স্টেপগুলো নিচ্ছি, এই যে সেদিন একটা মিটিং হলো 21শে অক্টোবর মুখ্যমন্ত্রীর সঙ্গে যে মিটিংটা হলো, মুখ্যমন্ত্রী বা আমাদের যে স্বাস্থ্য মন্ত্রক, তারা চিন্তা করে দেখবেন যে দে ওয়ার আ পার্ট অফ দ্য প্রবলেম। কারণ যা ঘটনাগুলো হয়েছে, যা দুষ্কর্মগুলো হয়েছে, সেগুলোর মধ্যে তো ডেফিনেটলি তাদের একটা রেসপন্সিবিলিটি আছে।
সুতরাং সেখানে কিন্তু স্টেট গভর্নমেন্ট খুব একটা শক্ত জমিতে ছিল না। তা সত্ত্বেও সেখানে যে স্টেট গভর্নমেন্ট এবং চিফ মিনিস্টার এসে এই আমাদের 14টা অত্যন্ত বুদ্ধিমান ছেলেমেয়ের 14 জন কি 17 জন তারা ছিলেন, তাদের যে প্রশ্নোত্তর সামলে তারা যে একটা 2 ঘন্টার মিটিং করলেন, আমার মনে হয় সেটা ডেফিনেটলি অ্যাপ্রিসিয়েশনের যোগ্য। ইট হ্যাজ টু বি অ্যাপ্রিসিয়েটেড। সেই মিটিংয়ে যদি আমার মনে হয় যে প্লিজ পার্ডন মাই সাজেশন, যে সেই মিটিংয়ে যদি বলতাম যে আমাদের এই যেখানে যেখানে 10 কোটি মানুষের পিছনে 1 লক্ষ বেডের স্বাস্থ্য ব্যবস্থার কথা হচ্ছে, সেখানে আমরা এই যে চার্টার অফ ডিমান্ডস দিয়েছি, 10টা তো বড় বড় ডিমান্ড, এই 10টা ডিমান্ডকে যদি কি কি কাজ করতে হবে এই পয়েন্টে যদি ভাগ করো, দেখবে হয়তো 500টার বেশি আইটেম বেরোবে। তাহলে এই জিনিসগুলোকে মনিটর করতে একটা সিরিজ অফ মিটিংস দরকার। এবং আমরা কেবল যখন একটা হই হট্টগোল হবে, যখন একটা গন্ডগোল হবে, প্রবল উত্তেজনা হবে, আমরা কেবল মিডিয়াকে তখন কাছে চাই না। আজকে তোমাদের সাথে এই কোর কমিটি অফ স্টেট ডক্টরস, সিনিয়র জুনিয়র পুট টুগেদার, তাদের সঙ্গে গভর্নমেন্টকে যদি প্রতি মাসে একবার করে বসতে হয়, ইচ অফ দিস মিটিং শুড বি উইথ মিডিয়া টুগেদার। এবং তাদের কাছে ওই আমরা যেরকম মানে সেই স্কুলের সময় একটা প্রোগ্রেস রিপোর্ট দেওয়া হতো, আজকে সুপ্রিম কোর্টে ঘোড়ার ডিম প্রোগ্রেস রিপোর্ট দেওয়া হয়েছে, একজনের কথার সঙ্গে আরেকজনের কথা মেলে না। তো সেই ছেলে খেলাগুলো বাদ দাও, তো সেই প্রোগ্রেস রিপোর্ট যদি আমরা আনতে পারি, সেখানেই তো এই মুভমেন্টের সার্থকতা। এবং এত বড় একটা কাজ, এই কাজ তো আমার কখনো একটা 2 ঘন্টার মিটিং, সে মিটিং নবান্নে হোক, রাষ্ট্রপতি ভবনে হোক, হোয়াইট হাউসেই হোক, 2 ঘন্টার একটা মিটিংয়ে তো তোমরা ইউ হ্যাভ ডিসকাস দ্য কমিটিজ অ্যান্ড এভরিথিং। কিন্তু এবার তোমরা কিছুটা সিনিয়র পার্টিসিপেশন এনে একটা স্ট্রাকচার্ড ভাবে এর প্রোগ্রেসটা নাও। কারণ বাঙালির কপালটা খারাপ জানবে, বাঙালি হচ্ছে ঘর পোড়া গরু। এই বাঙালি 70-এর দশকে, 60-এর দশকে, হ্যাঁ, বাংলা একদিক দিয়ে সাংঘাতিক ইন্ডাস্ট্রিয়ালাইজড একটা স্টেট ছিল। তো বাংলা যেরকম ভারতবর্ষের 40% ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন বাংলার থেকে যেত, তখন বাংলার মধ্যে এমপ্লয়মেন্ট, ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ওয়াজ হাই। তার আড়ালে আবডালে অনেক অপকর্ম হতো, মালিক পক্ষ শ্রমিক পক্ষের মধ্যে অনেক বিবাদ ছিল। এবার সেইটাকে মেটাতে যে আন্দোলন শুরু হলো, সেই আন্দোলন এতই উত্তাপ প্রডিউস করলো যে বাংলার প্রত্যেকটা ইন্ডাস্ট্রিয়াল সেক্টরকে পুড়ে ছাই করে দিল। শ্রমিককে ন্যায় দিতে গিয়ে আমরা 80% শ্রমিককে বেকারে পরিণত করলাম। সুতরাং বাংলা অনেক রকম মুভমেন্ট করেছে, সেই মুভমেন্টের নৈতিকতা নিয়ে প্রশ্ন নয়, সেই মুভমেন্টের পরিণতি নিয়ে কিছু প্রশ্ন থাকলেও থাকতে পারে। আর তোমরা যে মুভমেন্ট করেছো, অ্যাজ এ ডক্টর উই আর প্রাউড টু কল আওয়ারসেলফ ডক্টরস, যে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের ছেলেমেয়েরা আজকে এই ধরনের মুভমেন্ট করার সততা রাখে। কিন্তু আমাদের মুভমেন্টের মধ্যে যে উত্তাপ আছে, যে উচ্ছ্বাস আছে, যে গতি আছে, সেই গতির সঙ্গে সঙ্গে এই মুভমেন্টের একটা ডিরেকশন দরকার। আর তোমরা 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 অত্যন্ত বুদ্ধিমান, অত্যন্ত আইডিয়ালিস্টিক ছেলেমেয়েরা। তোমাদের যার যার হয়তো ব্যক্তিগত তোমাদের রাজনৈতিক মতবাদ থাকতেই পারে, দ্যার ইজ নাথিং, না থাকাটাই আশ্চর্যজনক, না থাকাটা কিছুটা হয়তো অ্যাবসার্ড। বাট অ্যাট দ্য সেম টাইম, আগেও যেমন ছিল, আজকে অগাস্ট মাসে যেরকম ছিল, আজকেও প্রয়োজন আছে যে এই মুভমেন্টটা যেন আমাদের এই মুভমেন্টটার ব্যক্তি, এই মুভমেন্টটার যে ঔদার্যটা, যে আমি দলমত নির্বিশেষে মানুষকে সঙ্গে নিয়ে যাব, এই মুভমেন্টটার মধ্যে দ্য ম্যাগনানিমিটি অফ দ্য মুভমেন্ট, যে আমরা ইন্ডিভিজুয়ালি আমাদের পলিটিক্যাল বিলিফ থাকতে পারে, কিন্তু আমরা যেন এই ভাবটাকে প্রকাশ করতে না দিই দ্যাট দিস মুভমেন্ট হ্যাজ আ পলিটিক্যাল আইডেন্টিটি। আই হোপ এই জিনিসটা যাতে না হয়।
তো করতেই হয় হাসপাতালে। সুপ্রিম কোর্ট থেকে যে অর্ডার ছিল, অর্থাৎ চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করা, যাতে তারা যতক্ষণ তারা পরিষেবা দেবেন সেই সময়টা যাতে তারা সুরক্ষিত থাকেন, সেক্ষেত্রে দেখো, তুমি জানো অনেক রাত হয়ে গেছে, আমি ওই সুপ্রিম কোর্ট কথাটা আমি আরেকবার শুনলেন, আমার মনে হয় দুদিন বাদে আমার গায়ে র্যাশ বেরোতে শুরু করবে। আর আমাদের চন্দ্রচূড় বাবু অবসর নিয়ে চলে গেছেন, ভালো হয়েছে। তা না হলে আমি বলতাম ওনাকে, আমাকে অ্যালেগ্রা ফ্যালেগ্রা ধরনের কয়েকটা ট্যাবলেট যদি উনি পাঠিয়ে দিতে পারতেন। আর দুবার আমাকে সুপ্রিম কোর্ট কথাটা বললে সত্যি আমার গায়ে ফুসকুড়ি বেরোতে শুরু করবে। সুপ্রিম কোর্টের কোনো শোনা একেবারে অন্তঃসার শূন্য ব্যাপারগুলো হয়েছে। সুপ্রিম কোর্ট আজকে যে 10 মেম্বার কমিটি নাকি করেছেন, কেন করেছিলেন? পশ্চিমবঙ্গে একটি ইয়াং ডাক্তার মারা গেছেন বলে সেই কমিটিতে পশ্চিমবঙ্গের কোনো রিপ্রেজেন্টেশন নেই, সেটা উনি আবার পরবর্তীকালে জাস্টিফাই করেছেন। নেক্সট কথাটা হলো, একটা হাসপাতালের পরিকাঠামো কেরম থাকতে হয়। ভারতবর্ষে স্বীকৃত একটা অর্গানাইজেশন আছে, তার নাম NABH। সেই NABH প্রায় 1000টা পয়েন্ট ডাউনলোড করেছে যে কোন হসপিটালের কি ইনফ্রাস্ট্রাকচার দেখা উচিত, সেটা অলরেডি ছাপানো আছে। তার প্রচুর বই আছে, তার প্রচুর বুকলেট আছে। এগুলো যদি কেউ দিল্লিতে পাঠিয়ে দিত, তাহলে আরেকবার করে ট্যাক্স পেয়ারের পয়সা নষ্ট করে ওই 10 মেম্বার কমিটি করার কোনো বিন্দুমাত্র কোনো প্রয়োজন হতো না। সুতরাং কথাটা সুপ্রিম কোর্টকে নিয়ে নয়। আমরা একটা হাসপাতালে পরিষেবা দেওয়ার চেষ্টা করছি, প্রাইভেট হোক গভর্নমেন্ট হোক। হাসপাতালটা একটা দুর্গ নয়, হাসপাতালটা একটা গ্যারিসন নয়। হাসপাতালের বেস্ট প্রোটেকশন হচ্ছে তার একটা ভালো অ্যাডমিনিস্ট্রেশন থাকা, তার একটা ভালো ইনফ্রাস্ট্রাকচার থাকা। বাথরুমে সৈন্য আর সেন্ট্রাল ফোর্স দাঁড় করিয়ে হাসপাতালে প্রোটেকশন, কিন্তু তার একটা ব্যাকরণ থাকতে হবে। কে ঢুকছে কে বেরোচ্ছে সেটা আমাদের জানতে হবে। আর হাসপাতালে যাতে এই যে বারবার পেশেন্ট পার্টিরা বিক্ষুব্ধ হয়ে প্রাইভেট হসপিটালে করে না, প্রচুর হসপিটালে করে। কখন করে? যখন আমাদের সার্ভিসে ভুল ত্রুটি হয় তখন করে। তো সিমিলারলি আজকে এই যে প্রাইভেট হসপিটাল তার 300 বেডকে ম্যানেজ করছে, তত অ্যাডমিনিস্ট্রেটর লাগায়। সত্যি কথা বলতে তত অ্যাডমিনিস্ট্রেশন তো গভর্নমেন্ট হসপিটালে নেই, কিন্তু গভর্নমেন্ট হসপিটালে আরো বেশি অ্যাডমিনিস্ট্রেশনের লোক দরকার, গ্রাউন্ড অ্যাডমিনিস্ট্রেশন। গভর্নমেন্ট সেক্টরের অ্যাডমিনিস্ট্রেটররা বসে আছেন স্বাস্থ্য ভবন। আমাদের তো আজকে NRS-এ, RG করে, মেডিকেল কলেজে, PG-তে, ডিস্ট্রিক্ট হসপিটালে, গ্রাউন্ডে আরো বেশি অ্যাডমিনিস্ট্রেটর দরকার। কারণ সেখানে আজকে প্রাইভেট হসপিটালের চাপ যদি হয় 1 কিলো, তাদের চাপ তো হচ্ছে 20 কিলো, 20 times that of a private hospital. সুতরাং যাই হোক, ওই সুপ্রিম কোর্টের যে অবান্তর কিষ্কিন্দা কাণ্ড হবার সেটা হয়ে গেছে, ওটাকে আর টেনো না। লেট আস বি প্র্যাকটিক্যাল। সিসিটিভি ক্যামেরা, যে সিসিটিভি ক্যামেরা বসানোর কথা হয়েছিল, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে হাসপাতালে সিসিটিভি লাগাতে ব্যাপক দুর্নীতির অভিযোগের খবর। দেখো, সত্যি কথা আমি তোমাকে বলছি যে আমি সে সম্বন্ধে ওয়াকিবহাল নই। এখন বিভিন্ন ভাবে যে সময়টা হয়, তুমি নীতি কোথায় খুঁজে পাচ্ছ বলো তো? এই যে 140 কোটি দেশের মানুষের দেশে প্রায় কম বেশি 70 কোটি 80 কোটি মানুষ ভোট দেয়, সেখানে আমরা ইলেকটোরাল বন্ড দিয়ে আমরা ব্যাকডোরে পয়সা দিই। ওই যে ভদ্রলোক এবার আমাদের মিস্টার খান্না, জাস্টিস খান্না, যিনি নতুন চিফ জাস্টিস হলেন, তো এই ভদ্রলোকই তো নিজে প্রায় নিজের গলাটা ফাঁসি কাটে দিয়ে বলেছিলেন যে ইলেকটোরাল বন্ডটা বেআইনি। তো এই তো হচ্ছে আমাদের নীতির মানদণ্ড। সুতরাং আমরা এই দুর্নীতির যে বেদবাক্যগুলো নাই বা পাঠ করলাম। লেট আস বি প্র্যাকটিক্যাল। আমাদের ছেলেরা, আমাদের জুনিয়র ডাক্তাররা যে আন্দোলনটা করেছে বা করছে, এখনো চালাচ্ছে, সেই আন্দোলনটা আরো জিনিসটার ব্রেডথ অ্যান্ড উইডথটা যেন কমে না আসে, এবং তারা তাদের যে লক্ষ্যটা ছিল
যে আমরা আমাদের এই দেশের অতি প্রয়োজনীয়, রাজ্যের অতি প্রয়োজনীয় স্বাস্থ্য ব্যবস্থাটাকে আমরা খানিকটা ঝেড়ে মুছে পরিচ্ছন্ন করব, এইটাকে একটা স্ট্রাকচার্ড এক্সারসাইজ হিসেবে তারা এগোক। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম একটাই কথা বলবো, যে মানুষকেও যেন আমরা এইভাবে তার ইমোশনটা, মানুষের আবেগটাকে যেন এক্সপ্লয়েট না করি, যে আমি যত জোরে চিৎকার করব তত তাড়াতাড়ি আমার কাছে জাস্টিস আসবে। আমরা মানুষ এমনিতেই তার দুর্ভোগের শেষ নেই, মানুষকে এই দুর্ভোগটার পোয়াতে দেবেন না। আমাদের ডিমান্ড ফর জাস্টিস থাকবে, আমরা সবাই চাইছি এর মধ্যে জাস্টিস আসুক, কিন্তু মনে রাখতে হবে, স্ট্রঙ্গার দ্য এভিডেন্স বেটার দ্য জাস্টিস। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উপমুখ্যমন্ত্রী করা হোক আর দেওয়া হোক স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্ব। একদম সৌগত রায় আর কল্যাণ বন্দ্যোপাধ্যায় এক ধাপ এগিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় হয়ে এবার ব্যাটিং করলেন একদম হুমায়ুন কবির। তিনি বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উপমুখ্যমন্ত্রী করে দেওয়া। দেখো, আমার প্রথমত মনে হয় সেটা তাদের একটা পার্টির বা অ্যাডমিনিস্ট্রেশনের অত্যন্ত অভ্যন্তরীণ সিদ্ধান্ত। একটা কথা তো আমাদের স্বীকার করতেই হবে, যে প্রতিটা কাজে তুমি যদি দেখো, যে সেটা ফিল্ম টেকনিশিয়ান থেকে শুরু করে জুনিয়র ডক্টর, প্রত্যেকটা জিনিসে যদি আজকে মুখ্যমন্ত্রীকে এগিয়ে আসতে হয়, তো সেটাও আজকে আমাদের পশ্চিমবঙ্গ হচ্ছে প্রায় ইউরোপের 3টে দেশের সমান। তো সেই রকম একটা রাজ্যে জিনিসটা আমার একটু অ্যাবসার্ড বলে মনে হয়। সুতরাং তার বিশ্বাসযোগ্য মুখ্যমন্ত্রীর বিশ্বাসযোগ্য একজন মানুষকে, তার ফর মেনি রিজনস অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে আই থিঙ্ক হার মোস্ট ট্রাস্টেড মানুষ। সুতরাং তাকে যদি তার অ্যাডমিনিস্ট্রেশনে সাহায্য করার জন্য কোনো সাজেশন হয়ে থাকে, সেটা অ্যাপ্রুভ হবে কি হবে না, হলে কিরকম হবে, আমার মনে হয় দ্য জাজ অ্যান্ড জুরি, দ্যাট জুরি ইজ আউট অ্যান্ড দ্যাট ডিসিশন ইজ উইথ দ্য চিফ মিনিস্টার। তাকে ডিসাইড করতে হবে। কিন্তু যেটুকু আমরা বাইরের থেকে দেখেছি, যে তার বিশ্বাসযোগ্য একজন যদি তাকে এই জটিল অ্যাডমিনিস্ট্রেশন এবং ঘন ঘন যে বিভিন্ন সমস্যাগুলো উঠছে, সেই সমস্যায় যদি তাকে হেল্প করতে পারেন, সেটা যেই হোক না কেন, তাকে যদি তিনি যদি মুখ্যমন্ত্রীর আস্থাভাজন হন, তার ট্রাস্টেড হন, আমার মনে হয় তাতে তো খারাপ কিছু হবার নেই। দ্যাট শুড বি অ্যান অ্যাডভান্টেজ।